সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের ১৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। মঙ্গলবার সকাল 11:30টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান সংক্রান্ত টিম তাদেরকে সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করছে। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্টে সরকারি চাকরিজীবী পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে দেখানোর অভিযোগ রয়েছে। 2016 সালে পাসপোর্ট নবায়নের সময় তিনি আবারও বেসরকারি পাসপোর্টের আবেদন করলে তখন তথ্য গোপনের বিষয়টি উঠে আসে। পরে সন্দেহজনক বিবেচনায় এর যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাব সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর। পরে আইজিপি থাকার সময়ও একইভাবে আবারও সাধারণ পাসপোর্টের আবেদন করেন বেনজির। এ নিয়ে আরো জানবো, দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম আছেন আমাদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। একজন পুলিশ প্রধান পাসপোর্টে সরকারি চাকরিজীবী পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে দেখিয়েছেন, আমরা যেটি সংবাদ থেকে জানছিলাম। চাকরিবিধিতে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থার কথা বলা আছে এবং এই বিষয়ে এখন কি ধরনের মামলা হতে পারে? জি, ধন্যবাদ। এখন উনি তো কাজটা করেছিলেন চাকরিতে থাকা অবস্থায়। সেই অবস্থায় যদি এইটা ধরা পড়তো তাহলে চাকরি বিধি অনুযায়ী এটা আপনার অসদাচরণ, গুরুতর অসদাচরণ। সুতরাং সেই অবস্থায় চাকরি যাওয়ার কথা ছিল আর কি। কিন্তু এখন ওনার চাকরি অবসরে চলে গেছে, তারপরে এখন এটা বের হচ্ছে। সুতরাং সরকারি চাকরি বিধির আওতায় আর উনি পড়ছেন না, আওতার বাইরে চলে গেছেন। কিন্তু সরকারি কর্মকর্তা থাকাকালে এরকম জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং সরকারি দপ্তরে জালিয়াতি করেছেন। সুতরাং এটা দুদকের এখতিয়ারভুক্ত আসছে এবং জালিয়াতির অভিযোগই হবে। জালিয়াতির অভিযোগের একটা অংশ দুদকে আছে, সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তার জালিয়াতি বা সরকারি অফিসে জালিয়াতি। তো দুদকের এটি পড়ছে, সুতরাং জালিয়াতির মামলা এখানে হতে পারে। দুদকের তলবে বেনজির বা তার পরিবারের সদস্যরা তো এলেন না, সময় চেয়ে নিয়েও দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা এবং দুদকের আইনে এ বিষয়ে কি রয়েছে? না, জি ধন্যবাদ। তার আগে একটু ওই জায়গাটাও বলে নেই, পাসপোর্টের বিষয়টা আমি একটু মিস করেছি। সেটা হচ্ছে পাসপোর্ট অধিদপ্তরের এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। তারা ওই সময়ে প্রভাবিত মানে বাধ্য হয়ে হয়তো বা করেছিলেন। তাদেরকে আসামি করলেও তাদেরকে যেন রাজসাক্ষী করা হয়, আমি সেটাই বলবো আর কি। কারণ তাদের দোষের চাইতে বেশি দোষী হচ্ছেন প্রধান আসামি। এবং এরকম একটা মামলাও হয়েছে রাজুকের ক্ষেত্রে। দেখা গেল যে রাজুকের প্লটের ব্যাপারে প্রভাব খাটানো হয়েছে, কিন্তু যিনি প্রভাব খাটিয়েছেন তিনি একাই আসামি ছিলেন, আপনার রাজুকের কেউ ছিলেন না। সুতরাং আশা করি যে এই ক্ষেত্রেও এই যারা পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা যারা বাধ্য হয়েছিলেন এরকম দিতে, সেটা যদি পাওয়া যায় তাদের বাধ্য হওয়ার বিষয়টি, তাহলে যেন সেই ক্ষেত্রে সেরকমটি নেওয়া হয়, অন্তত রাজসাক্ষী করা আর কি। আর আপনি যেটি এখন বললেন যে কাউকে যদি ডাকা হয় তাহলে তিনি যদি না আসেন, তাহলে সেটা কোনো দণ্ডযোগ্য অপরাধ হচ্ছে না। এই যেভাবে এখন ডাকা হচ্ছে আর কি, সেটা কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছিল। উনি আত্মপক্ষ সমর্থনের জন্য আসলেন না, কোনো বক্তব্য দিলেন না। সুতরাং তার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে সেই অভিযোগটা আপাত সত্যতা প্রমাণিত হয়ে যাচ্ছে আর কি। না, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে দুদকের? পরবর্তী পদক্ষেপ এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তার সম্পদ ক্রোক করা হয়েছে, কিছু ফ্রিজ করা হয়েছে। সুতরাং মামলার উপাদান আছে, তাকে ডাকাও হয়েছিল, তিনি আসেননি। এখন সরাসরি মামলা হওয়ার কথা এবং আর কত সম্পদ আছে না আছে এইগুলো সব আপনার তদন্তে বের হবে। তদন্ত করে তারপরে চার্জশিট, তারপরে বিচার। সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং গণমাধ্যম মুখোমুখি, নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে এই বিষয়টি। তাদের বিবৃতি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। এটা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করেন কিনা? না, সেটা তো নিশ্চয়ই, এটা তাদের